নমস্কার বন্ধুরা, আমি আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে এসেছি। এটি এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। এই গল্পটি এতটাই গভীর এবং রোমাঞ্চকর যে আমি আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। আশা করি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, এই গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার গল্প শুরু হচ্ছে এক সাধারণ বাঙালি পরিবারকে কেন্দ্র করে। আমাদের পরিবারে সবই ছিল, শুধু ছিল না একটুখানি শান্তি। আমি অনামিকা, আমার স্বামী অরিন্দম আর আমাদের ছোট্ট মেয়ে তিতলি। অরিন্দম বাইরে কাজ করত, বেশিরভাগ সময়ই তাকে বাইরে থাকতে হতো। বাড়ির সব দায়িত্ব আমার ওপর। এই বাড়ির সবচেয়ে পুরনো কর্মচারীর নাম ছিল রফিক। তার বাবা করিম সাহেব অরিন্দমের বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। রফিকের বয়স আমার চেয়ে সামান্যই বেশি হবে। সে আমাদের বাড়িতে অনেক বছর ধরে কাজ করছে, শান্ত, সৌম্য, কাজের প্রতি নিষ্ঠাবান। অথচ আমার মনের গভীরে তার জন্য এক অদ্ভুত টান অনুভব করতাম, যা আমি নিজেও ব্যাখ্যা করতে পারতাম না। অরিন্দমের দীর্ঘ অনুপস্থিতিতে আমার জীবনটা কেমন যেন একঘেয়ে হয়ে গিয়েছিল। তিতলির স্কুল, বাড়ির কাজ আর একলা রাত, এই ছিল আমার রোজনামচা। রফিক প্রতিদিন সকালে আসত, তার কাজ শেষ করে যেত। তার চোখের দিকে তাকালে আমি এক অদ্ভুত আশ্রয় পেতাম। সে যেন আমার সব অব্যক্ত কষ্ট, সব না বলা কথা বুঝত। তার মুখে সবসময় একটা ম্লান হাসি লেগে থাকত, যা দেখে মনে হতো সেও কোনো গভীর যন্ত্রণায় ভুগছে। একদিন অরিন্দম অফিসের কাজে দেশের বাইরে গেল, ফিরতে অন্তত মাসখানেক লাগবে। তিতলি তখন সবেমাত্র স্কুলে যাওয়া শুরু করেছে। বাড়িতে আমি একা। এই একলা সময় আমার কাছে যেন এক অনন্ত যন্ত্রণার নাম। রাতে একা শুয়ে তিতলির কথা ভাবতাম, অরিন্দমের কথা ভাবতাম, আর প্রতি রাতে রফিকের কথা মনে পড়ত। মনে হতো এই মানুষটা কেন আমার এত আপন, কেন তার উপস্থিতি আমাকে এত শান্তি দেয়। এই টান যে কেবল আমার একার ছিল না, তা আমি বুঝতে পারলাম যেদিন রফিক আমাকে প্রথমবার সরাসরি তার মনের কথা জানালো। সেদিন ছিল বৃষ্টির এক সন্ধ্যা, বাইরে তুমুল ঝড়, আর আমি একা বসে জানালার বাইরে তাকিয়েছিলাম। হঠাৎ দরজায় টোকা পড়ল। দেখি রফিক দাঁড়িয়ে, তার মুখটা কেমন ফ্যাকাশে, চোখে জল। সে বলল, দিদি, আজ আপনার শরীরটা ভালো লাগছে না মনে হচ্ছে, কিছু লাগবে? আমি অবাক হয়ে গেলাম, সে কি করে বুঝল? আমি কিছু বলার আগেই সে ঘরে ঢুকে এলো, তার চোখে মুখে এক গভীর উদ্বেগ। আমার টেবিলের পাশে দাঁড়িয়ে সে বলল, দিদি, আপনার জন্য একটা কথা বলতে এসেছি, যদি আপনি রেগে যান তবে আমাকে ক্ষমা করে দেবেন। আমার হৃদস্পন্দন দ্রুত হতে লাগল। আমি কিছু না বলে তার চোখের দিকে তাকিয়ে রইলাম। সে গভীর শ্বাস নিয়ে বলল, দিদি, আমি জানি এটা বলা আমার উচিত নয়, আমি আপনার স্বামী অরিন্দম বাবুর কর্মচারী, কিন্তু আমার মনটা যে মানছে না। অরিন্দম বাবু বাইরে আছেন, আপনি একা। আপনার দিকে তাকালে আমার খুব কষ্ট হয়, মনে হয় আপনাকে যেন আমি আগলে রাখি। তার গলার স্বর কাঁপছিল। আমি স্তব্ধ হয়ে গেলাম। এই কথা কি আমি সত্যি শুনছি? রফিকের মতো শান্ত, সংযত একজন মানুষ এমন কথা বলতে পারে? আমার বুকের ভেতরটা ধুকপুক করছিল, একদিকে ভয়, অন্যদিকে এক অজানা উত্তেজনা। এই নিষিদ্ধ অনুভূতি আমার মনেও ছিল, কিন্তু আমি তা কখনোই প্রকাশ করতে পারিনি। আজ রফিক যেন আমার মনের কথাটাই বলে দিল। আমি আস্তে আস্তে বললাম, রফিক, তুমি এসব কি বলছো? সে আমার দিকে এগিয়ে এলো। তার চোখে সেই ম্লান আলোয় আজ এক তীব্র আকুতি। সে বলল, দিদি, আমি জানি এটা অন্যায়, কিন্তু নিজের মনকে আমি থামাতে পারছি না। যখন আপনাকে দেখি মনে হয় এই পৃথিবীর সব সুখ আমি আপনাকে দিতে পারি। আপনার মুখে হাসি দেখলে আমার জীবন ধন্য হয়ে যায়। সে আমার দিকে আরও একটু এগিয়ে এলো। আমাদের মধ্যে দূরত্ব তখন খুব সামান্য। আমি তার উষ্ণ নিঃশ্বাস আমার মুখে অনুভব করতে পারছিলাম। আমার শরীর যেন অবশ হয়ে আসছিল। এই নিষিদ্ধ আকর্ষণ আমাকে চুম্বকের মতো টানছিল। আমি জানি এটা ভুল, এটা আমার স্বামী অরিন্দমের সঙ্গে বিশ্বাসঘাতকতা, কিন্তু আমার শরীর, আমার মন, কোনো কিছুই আমার নিয়ন্ত্রণে ছিল না। সে আমার হাত ধরল। তার হাত আমার হাতের চেয়ে অনেক বেশি উষ্ণ। আমি হাত সরিয়ে নিতে পারলাম না। তার স্পর্শে আমার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। আমি চোখ বন্ধ করে ফেললাম। মনে হলো এই মুহূর্তে আমার সমস্ত পৃথিবীর সব কিছু তুচ্ছ, শুধু এই স্পর্শ, এই অনুভূতিই সব। রফিক ফিসফিস করে বলল, দিদি, আপনি কি আমাকে একটুও ভালোবাসেন না? আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। আমি শুধু তার চোখের দিকে তাকিয়ে রইলাম। সেই চোখে ছিল আমার প্রতি অগাধ ভালোবাসা, আর ছিল এক গভীর যন্ত্রণা। সে বুঝল আমার নীরবতার অর্থ। সে আমার দিকে ঝুঁকে এলো, তার ঠোঁট আমার কানের কাছে। সে বলল, অরিন্দম বাবু ফিরতে অনেক দেরি। এই সময়টা আমরা একসাথে কাটাতে পারি না দিদি, কেউ জানবে না। আমার হার্টবিট এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল সবাই শুনতে পাবে। ভয়, উত্তেজনা, নিষিদ্ধ আনন্দ সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। আমি জানি এটা চরম অন্যায়। অরিন্দম আমার স্বামী, তিতলির বাবা, কিন্তু রফিকের ঐকান্তিক ভালোবাসা, তার ওই নীরব আকুতি আমার ভেতরকার সব বাঁধ ভেঙে দিচ্ছিল। আমি আস্তে করে মাথা নাড়লাম। হ্যাঁ, রফিকের মুখে এক অদ্ভুত আলো জ্বলে উঠল।
সে যেন স্বপ্ন দেখছে। সে আমাকে আরও কাছে টেনে নিল। তার স্পর্শে আমি যেন গলে যাচ্ছিলাম। আমার সমস্ত প্রতিরোধ ভেঙে ভেঙে পড়ছিল। তার উষ্ণ ঠোঁট আমার ঠোঁটের ওপর নেমে এলো। সেই প্রথম স্পর্শ, নিষিদ্ধ, তীব্র, রোমাঞ্চকর। আমার সমস্ত শরীর যেন কাঁপতে লাগলো। মনে হচ্ছিল আমি এক গভীর সমুদ্রে ডুবে যাচ্ছি, যেখানে শুধু আমি আর রফিক। অরিন্দমের কথা, পৃথিবীর কোনো নিয়মকানুন, সব কিছু তখন অর্থহীন হয়ে গিয়েছিল। এর পরের দিনগুলো ছিল আমার জীবনের সবচেয়ে উত্তেজনাময়, সবচেয়ে ভয়ঙ্কর আর সবচেয়ে রোমাঞ্চকর। অরিন্দম বাড়ি ফিরতে দেরি করবে, এই সুযোগে আমরা লুকিয়ে দেখা করতাম। বাড়ির এক কোণে তিতলি ঘুমিয়ে পড়ার পর অথবা অরিন্দম যখন বাইরে থাকত, সেই সময়গুলো ছিল আমাদের। রফিকের চোখে মুখে সবসময় একটা অপরাধবোধ কাজ করত, কিন্তু তার ভালোবাসা এতটাই তীব্র ছিল যে সেই অপরাধবোধও যেন ম্লান হয়ে যেত। একদিন আমি রফিককে জিজ্ঞেস করেছিলাম, রফিক, তুমি কেন আমাকে এত ভালোবাসো? আমি তো তোমার মতো এমন কেউ নই। সে আমার মাথায় হাত বুলিয়ে বলল, দিদি, ভালোবাসা কি সবসময় সমান সমান হয়? আপনার মধ্যে এমন কিছু আছে যা আমাকে টানে। আপনার মায়া, আপনার কষ্ট, আপনার হাসি, সব কিছু আমাকে নতুন করে বাঁচতে শেখায়। অরিন্দমবাবু তো আপনার জীবনে আছেন, কিন্তু আমার মতো কেউ কি আপনার পাশে সবসময় থাকতে পারে? আমি আপনার বাবার বন্ধুর ছেলে। আমার বাবাও চাইতেন আপনি সুখে থাকুন, তাই আমি চেয়েছি যদি কোনোদিন আপনার কষ্ট হয় তবে আমি যেন আপনার পাশে থাকতে পারি। তার কথা শুনে আমার চোখে জল এসে গেল। এই মানুষটা যেন আমাকে আর আমার প্রতি তার ভালোবাসাকে এক নতুন সংজ্ঞায় সংজ্ঞায়িত করছিল। তার ভালোবাসায় কোনো লোভ ছিল না, শুধু ছিল অগাধ টান আর আত্মত্যাগ। একদিন আমি রফিককে আমাদের লিভিং রুমে বসে থাকতে দেখে অবাক হয়ে গেলাম। অরিন্দম তখন বাড়িতে। রফিককে এমনভাবে বসে থাকতে দেখে আমার ভেতরটা শুকিয়ে গেল। অরিন্দম তাকে জিজ্ঞেস করল, রফিক, কি ব্যাপার, এমন মনমরা হয়ে বসে আছো যে? রফিক বলল, না স্যার, কিছু না, একটু শরীরটা খারাপ লাগছে। আমার বুক থুকপুক করছিল, আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে। অরিন্দম রফিকের দিকে তাকিয়ে বলল, শরীর খারাপ লাগলে বাড়ি যাও, আমি কাল কথা বলবো। রফিক আস্তে আস্তে উঠে দাঁড়ালো, আমার দিকে তাকালো। তার চোখে এক অব্যক্ত যন্ত্রণার ছাপ। সে আমার দিকে তাকিয়ে বলল, দিদি, আমার জন্য কিছু মনে করবেন না, আমি আজ আসি। আমি কোনো কথা বলতে পারলাম না, শুধু নীরবে তাকে চলে যেতে দেখলাম। রফিক চলে যাওয়ার পর অরিন্দম আমাকে বলল, জানো অনামিকা, রফিক আমাকে কি বলল জানো? বলল আমার বাবার নাকি অনেক ঋণ, আর সেই ঋণ মেটানোর জন্য সে নাকি কিছু টাকা জমাতে চায়, তাই সে নাকি এই চাকরিটা ছাড়তে চায়। আমার কান গরম হয়ে গেল। রফিক কেন এমন বলল? কেন সে আমাকে কিছু না বলে অরিন্দমের কাছে এই কথা বলল? আমার মনে হলো সে আমাকে কিছু বোঝাতে চাইছে, কিন্তু কি বোঝাতে চাইছে? এই কথা বলে সে কি আমাকে অরিন্দমের কাছ থেকে দূরে ঠেলে দিতে চাইছে? সেই রাতে আমি ঘুমোতে পারলাম না। বারবার রফিকের মুখটা মনে পড়ছিল, তার ওই যন্ত্রণাময় চোখ। সে কি আমাকে বিদায় জানাচ্ছিল নাকি অন্য কিছু? আমার মনে এক তীব্র ভয় আর অস্থিরতা কাজ করছিল। আমি জানি আমার আর রফিকের সম্পর্কটা অন্যায়, কিন্তু এই হঠাৎ দূরত্ব আমার ভেতরটা খালি করে দিচ্ছিল। পরদিন সকালে আমি রফিককে খুঁজতে গিয়ে দেখি সে আর আসেনি, তার ফোনও বন্ধ। আমার ভেতরটা কেঁপে উঠল। সে কি সত্যিই চলে গেল চিরতরে? আমি অরিন্দমকে জিজ্ঞেস করলাম, রফিক আজ আসেনি কেন? অরিন্দম বলল, ও তো চলেই গেল। বলল ওর বাবার নাকি অনেক বিপদ, তাই বাড়ি যেতে হবে। আমার মনে হলো আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। রফিক চলে গেল। আমার জীবনে সেই নিষিদ্ধ টান, সেই গোপন আশ্রয়, সবকিছু কি তবে শেষ হয়ে গেল? আমি তিতলিকে নিয়ে পার্কে গেলাম। রফিক প্রায়ই তিতলিকে পার্কে নিয়ে যেত। আজ তিতলিকে নিয়ে একা ঘুরতে আমার খুব কষ্ট হচ্ছিল। হঠাৎ আমি পার্কে একজনকে দেখে থমকে দাঁড়ালাম। সে রফিক, কিন্তু কেমন অন্যরকম। তার সাথে একজন অচেনা লোক। তারা নিচু স্বরে কি যেন আলোচনা করছে। লোকটা রফিকের হাতে একটা প্যাকেট ধরিয়ে দিল। রফিক কি সেই টাকা নিচ্ছিল? আমার মনে অনেক প্রশ্ন ভিড় করছিল। রফিক কেন এমন করছে? সে কেন আমাকে কিছু না বলে চলে গেল? সে কি সত্যি অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছে? আমি লুকিয়ে তাদের দিকে এগিয়ে গেলাম। রফিক আর সেই লোকটি তখনও কথা বলছে। লোকটা বলল, এই নাও তোমার টাকা, এবার সাবধানে থেকো, অরিন্দম যেন কিছু জানতে না পারে। আমার ভেতরটা হিম হয়ে গেল। অরিন্দম যেন কিছু জানতে না পারে, এর মানে কি? রফিক কি অরিন্দমের বিরুদ্ধে কিছু করছে, নাকি অরিন্দম রফিকের এই কাজের সাথে জড়িত? আমার পরিচিত পৃথিবীটা যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। আমার চারপাশের সবকিছু কেমন যেন অচেনা মনে হতে লাগলো। রফিক, অরিন্দম, তাদের বাবাদের সম্পর্ক, সবকিছুর মধ্যে কি লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র? আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আমার সারা শরীর ভয়ে কাঁপছিল। এই নিষিদ্ধ প্রেম কি তবে এক গভীর ষড়যন্ত্রের অংশ? রফিক কেন আমাকে সাহায্য করতে চাইত? বাবার কাজের জায়গায় কর্মচারীর বাবার বন্ধুর ভাই, এই পরিচয় কি শুধুই এক মুখোশ? এই প্রশ্নগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমি জানি না এরপর কি হবে। আমি শুধু জানি আমার জীবন এক কঠিন পরীক্ষার মুখে দাঁড়িয়ে। আপনারা কি চান আমি এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আসি? কমেন্ট করে জানান, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।